মাত্র 15,000 টাকায় আজকে একটা বাজেট প্ল্যান দেখাবো। অল্প টাকা সুন্দর করে সংসার চালানো যায়, দরকার শুধু একটু বুদ্ধি, ধৈর্য আর হিসাব করে চলার অভ্যাস। আমরা অনেক সময় ভাবি বেশি টাকা হলে হয়তো বা ভালোভাবে বাঁচা যায়, কিন্তু সত্যিটা কি জানেন? যাদের হাতে কম টাকা থাকে তারাই সবচেয়ে ভালোভাবে ম্যানেজ করতে শিখে। প্রতিদিনের খরচ যদি একটু প্ল্যান করে করা যায়, তাহলে মাসের শেষে শুধু টেনশন না, বরং কিছু সঞ্চয়ও সম্ভব। দামি দোকান বা শপিং মলে না গিয়েও কিন্তু ভালো জিনিস পাওয়া যায় বা ক্রয় করা যায়। ভ্যান বা স্থানীয় বাজারেও কিন্তু অনেক কিছু বিক্রি করে, তাদের কাছ থেকে কম দামে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস আমরা কেনাকাটা করতে পারি। একটু খুঁজলেই কিন্তু বুঝতে পারবেন আপুরা। স্মার্ট ক্রয় মানে কিন্তু বেশি খরচ না, বরং কম খরচে অনেক ভালো একটা জিনিস নেওয়া। তো সংসার চালানোর কোনো প্রতিযোগিতা না আপুরা, এটা একটা দক্ষতা। আর এই দক্ষতা আপনার হাতে কিন্তু আছে আপু। আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন, অপ্রয়োজনীয় খরচ কমান আর ছোট ছোট সঞ্চয় শুরু করেন, তাহলে একদিন বড় স্বপ্নও কিন্তু পূরণ হবে ইনশাল্লাহ। তো আমার কাছে মনে হয় আপু, যে কম টাকা মানে কম জীবন না, বরং সচেতন জীবন। তবে এইগুলো পাওয়ার জন্য, এই যে সুন্দর একটা লাইফ লিড করার জন্য বা আপনার ফ্যামিলিটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবচেয়ে বড় হাতিয়ার কি জানেন আপুরা? সবাই জানেন, সেটা হচ্ছে ধৈর্য, ধৈর্য, ধৈর্য আর সহ্য করার ক্ষমতা। তো এই জিনিসটা যদি আপনাদের মধ্যে থাকে আপু, তাহলে দেখবেন কোনো কষ্টই কষ্ট না, কোনোভাবেই অধৈর্য হওয়া যাবে না আর মনোবল নষ্ট করা যাবে না। মানুষের কিন্তু সব প্রয়োজন মিটে যায় ধৈর্য এবং মনোবলের কারণে। আপনি যতই কষ্টে থাকেন না কেন, দেখবেন ধৈর্য থাকবে, মনোবলটা স্ট্রং থাকবে। আপনার কোনো কিছুতেই আপনি হার মানবেন না, আপনার কোনো কিছুকে মানে আপনি দুর্বল হবেন না, এটাই সবচেয়ে বড় কথা। তো আপুরা, আমি বাজেট প্ল্যানটা এখন দেখাবো। তো বাজেট প্ল্যানের পরে আরও সুন্দর সুন্দর ভিডিও থাকবে এবং কথা থাকবে। আশা করছি ধৈর্য সহকারে দেখলে আমার আপুমণিরা খুবই ভালো লাগবে আপনাদের, কারণ আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন এবং অনেক অনেক বেশি সাপোর্ট করেন। তো আপুরা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। লাইকটা দিলে না আমার অনেক বেশি ভালো লাগে, কাজ করতে অনেক ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে। আর অনেক বেশি লাইক হলে আমার দেখতে খুব ভালো লাগে যে আমার ভিডিওটা পছন্দ করছে আপুরা, অনেক বেশি লাইক দিছে। সেই সাথে প্লিজ যারা নতুন আসছেন, সাবস্ক্রাইব করে নিলে আপনি পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। আর আপুরা যদি মনে হয় যে আপুর ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে বা ইনফরমেটিভ এবং পজিটিভ ভিডিও, তাহলে আপনারা কিন্তু আপনি আপনার প্রিয়জনের কাছে, ছোট বোন কিংবা বড় বোন অথবা যারা চায় এরকম অল্প বাজেটে সংসার চালাতে বা হিমশিম খায়, তাহলে কিন্তু আপনারা তাদের কাছে শেয়ার করতে পারেন ভিডিওটা। হয়তো বা আপনার মতো তারও কাজে লাগবে। তো বেশি কথা না বলে আপুরা আমরা চলে যাই একটা বাজেট দেখি, অ্যাভারেজ বাজেট, যে হ্যাঁ আপনারা 15,000 টাকায় যদি কারো ইনকাম থাকে 10, 15, 20,000 টাকা, তাহলে কিভাবে সংসারটা আপনিও সুন্দর করে চালাতে পারবেন, সেই বিষয়গুলো এখন আমরা দেখব। তো আপু, একটু ভালো করে খেয়াল করলে আপনি হয়তো বা বিষয়টা পুরোপুরি একদম আইডিয়া নিতে পারবেন। আপনি জানি খুব সুন্দর করে সংসার চালান, আর যেহেতু 15,000 টাকায় আপনার সংসার চালানো, তো আপনার জীবনে বড় একটা অভিজ্ঞতায় আপনি আছেন বা বড় একটা চ্যালেঞ্জে আছেন। তো সেই জন্য বলবো, আয় 15,000 টাকা, যারা যারা 15,000 টাকা 20,000 টাকার মধ্যে সংসার চালাতে চান, সঞ্চয় করতে চান, একটু খেয়াল মনোযোগ করে করলে তাহলে কিন্তু দেখবেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে চালাতে পারবেন আপুরা। এই দ্রব্যমূল্যর এত ঊর্ধ্বগতি, সব কিছুর দাম বহির্বিশ্ব বা আমাদের দেশে থেকে শুরু করে সব কিছু যে এত খারাপ পরিস্থিতি আপুরা, তারপরেও কিন্তু দেখবেন যে হতাশ না হয়ে খুব সুন্দর করে চলছে, দিনগুলো খুব সুন্দর করে চালাতে পারবেন। আমার মনে হয় 15,000 টাকা যদি আপনি একটু বুঝে শুনে খরচ করেন, হিসাব করে, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে চালাতে পারবেন আপু। তাহলে আসি ব্যাখ্যায়। আপু, এখানে আপনি হচ্ছে প্রথমে আয়টা আমি যেভাবে লিখছি ঠিক এভাবে আপনি চেষ্টা করবেন, ঠিক আছে? আয়টা লিখবেন 15,000 টাকা, এই পাশে জমা লিখবেন, আর এই পাশে থাকবে আপনার ব্যয়, ব্যয় আর জমা, ঠিক আছে? তো আয় 15,000 টাকা। এখন কি কি আমরা কমন ব্যয়গুলো করব, যেগুলো আমাদের একদম মৌলিক চাহিদার মধ্যে পড়ে, খেয়ে পড়ে বাঁচার জন্য, ঠিক আছে? যেটা না হলেই চলবে না, সেই জিনিসগুলো আমরা মানে আগে থেকেই আমরা করব, দেখব। তো আপুরা, আমার কথার মধ্যে অনেক সময় অনেক ভুল হয়ে যায়, আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এটা হচ্ছে ব্যয়। তো সঞ্চয় প্রথমেই আপনি ব্যয়ের তালিকায় রাখবেন। যেহেতু 15,000 টাকা আয়, আপনি ধরে নেন না যে আপনার হাজব্যান্ডের 13,000 টাকা 12,000 টাকা আয়, তাহলেও কিন্তু সেটা দিয়েও কিন্তু আপনি জীবনটা চালাবেন। তাহলে আপনার আয়টা ধরবেন এখানে 15,000, কিন্তু আপনি কল্পনা করবেন আমার হাজব্যান্ডের আয় ওখান থেকে 1,000 টাকা নাই। তাহলে আপনি এটা প্রথমেই একটা সঞ্চয়পত্র আপনি খুলবেন, সেই সঞ্চয়পত্রটাই প্রথম লিখবেন। কারণ আপনারা যদি মনে করেন আপুরা যে আমরা সমস্ত কিছু খরচ করে যদি থাকে তখন সঞ্চয় করব, আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে এটা, যে আমরা ইনকাম করি কিন্তু শূন্য, শেষ পর্যন্ত আমাদের জমার খাতা শূন্য থাকে। কেন থাকে? শুধুমাত্র আমরা মানসিকতা সেট করতে পারি না, আমরা প্ল্যান
প্ল্যান করতে পারি না, আমরা আগে থেকে মানে ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারি না সংসারে, সেই জন্য কিন্তু আমাদের জমার খাতা শূন্য থাকে। তো আপনি যেটাই ইনকাম করেন 1 টাকা হলে আপনি সেখান থেকে 25 পয়সা সঞ্চয় করবেন। তো আপনি হচ্ছে এই যে এখানে সঞ্চয়টা আগে রাখবেন আপুরা, যে আমার যা আসছে সেটা যদি না আসতো তাও তো দিন চলতো, তাহলে সঞ্চয়টা 1000 টাকা আপনি অবশ্যই একটি সঞ্চয়পত্র খুলবেন, পোস্ট অফিসে রাখতে পারেন, কোনো ব্যাংকে রাখতে পারেন, আপনি নিজে ঘরে জমাতে পারেন। এভাবে আপনি নিরাপদ জায়গায় রাখবেন আপুরা, কারো হাতেও না আর ছোটোখাটো মানে কোনো জায়গাও না যেখানে দিলে আপনার টাকাটা লস হবে, এভাবে কিন্তু আপনি করবেন না। সবসময় ব্যাংকিং অথবা পোস্ট অফিস অথবা আপনি নিজে ঘরে জমান, ঠিক আছে। এই সঞ্চয়টা হয়েছে 1000। তো এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেক সময় ঘরে জমানোটা খুবই ডিফিকাল্ট হয়, কারণ হচ্ছে অনেকে আমরা কন্ট্রোল জানি না, নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারি না, তখন কিন্তু টাকাটা কোনো কাজে লাগলেই আমরা কোনো একটু সামান্য প্রয়োজন হলে খরচ করে ফেলি আবেগে, কোনো কিছু মন চাইছে যে টাকা তো আছে খরচ করে ফেলি। এই যে খরচ করার মানসিকতা, এটা কিন্তু আপনার মধ্যে না, প্রত্যেকটা মানুষের মধ্যে, যে প্রয়োজন হয়েছে হাতে টাকা আছে খরচ করছি, কিন্তু আপনাকে এমন জায়গায় সঞ্চয়টা রাখতে হবে আপুরা যেখান থেকে কিনা আপনি সহজেই হাত দিয়ে টাকাটা নিতে পারবেন না। তো সেই জন্যই আমরা সবসময় পরামর্শ দিই ব্যাংকে রাখেন অথবা পোস্ট অফিসে রাখেন, যেখানে আপনি যখন তখন টাকাটা তুলতে পারবেন না আপুরা, এটা হচ্ছে কথা। তাহলে আপনি সবার আগেই সঞ্চয় করে ফেলবেন 1000 টাকা। তো এরপর সবসময় আমি বলি যে এখানে একটা স্টার দিয়ে আপুরা এই জরুরি প্রয়োজনটা অবশ্যই মেনটেন করবেন। এই জরুরি প্রয়োজন আপনি দ্বিতীয় নাম্বারে রাখছি, যে আপনার হচ্ছে জরুরি খাদে টাকাটা 1000 আপনি সরাই রাখবেন। যখনই বেতন পাবেন সাথে সাথে আপনি 1000 টাকা একটা খামে করে রেখে স্টেপলার পিন মারবেন আপুরা, আমি বলি খোলা রাখবেন না, পিন মারবেন। পিন মেরে আপনি আলাদা সরাই রাখবেন। হ্যাঁ, ওটা আপনি মাটির ব্যাংকেও রাখবেন না, ওটা আপনি অন্য কোথাও রাখবেন না, কারো কাছেও জমা রাখবেন না, আপনি স্টেপলার পিন মেরে খামটা সরাই রাখবেন। কেন করবেন? আপনি যখন তখন পিনটা খুলে ব্যবহার করবেন না, এটা আপনার কন্ট্রোল, আপনার মাইন্ডকে কন্ট্রোল করবেন আপনি, যে হ্যাঁ আমি এটা খরচ করব না, একান্তই বিপদ ছাড়া। কী ধরনের বিপদ? আপনার হঠাৎ করে আল্লাহ না করে কেউ অসুস্থ হয়, কোনো বিপদ ঘটে, অথবা কোনো ধরনের প্রয়োজন হতে পারে, হঠাৎ এমন কিছু প্রয়োজন যেটা আমরা তাৎক্ষণিকভাবে কারো কাছে যেতে পারি না বা যাওয়ার দরকার হয় না, তখন কিন্তু এই টাকাটা আপনি খরচ করবেন আপুরা। এরপরে আসেন বাসা ভাড়া। তো যেহেতু 15,000 টাকা আপনার আয়, অবশ্যই আপনাকে আপুরা এই বাসা ভাড়াটা এর মধ্যে রাখতে হবে 5,000 টাকা। তো অনেকে আমাকে বলেন আপুরা, আমি কিন্তু ভিডিওর মধ্যে বলি যে ইনক্লুডিং 5,000, মানে সব কিছু সহ আপনার এটার মধ্যে পানি থাকবে, এটার মধ্যে বিদ্যুৎ থাকবে, এটার মধ্যে আপনার আদার্স যে বিল থাকে, ময়লা বিল যা আছে সব কিছু আপুরা এই 5,000 টাকার মধ্যে, আপনার আয়ের মধ্যে এর চেয়ে বেশি আপনি দিতে পারবেন না। তো এই 5,000 টাকার মধ্যে আপনাকে বাসা ভাড়া নিয়ে আসতে হবে, এর চেয়ে অতিরিক্ত আপনি কোনো বাসায় থাকতে পারবেন না, তাহলে আপনার আয়ের মধ্যে আপনি চলতে পারবেন না। তো এখন এই ধরনের বাসা কিন্তু যদি আপনি শহর থেকে একটু প্রপার শহরে থাকেন আপুরা, তাহলে দেখা গেছে আপনার জন্য খুবই ইজি হবে। আর যদি এমন হয় যে আপনি খুবই ভালো মানের শহরে থাকেন, তাহলেও আপনি কিন্তু একটু খুঁজলে, একটু খোঁজাখুঁজি করলে, একটু কষ্ট করলে আপুরা, একটু কষ্ট করুন না, একটু খুঁজুন, দেখবেন যে আপনি পাইছেন, ঠিক আছে। ইনক্লুডিং বাসা এখনও পাওয়া যায়, গ্যাস সহ, পানি সহ, সব কিছু সহ 5,000 টাকায় আপনি একটা বাসা পাবেন, ঠিক আছে। তো এই জন্যই আমি বলবো, আর যদি আপনি এমন হয় যে শহরে না, একটু প্রপার শহর বা গ্রামের দিকে, তাহলে তো কোনো কথাই নেই, আপনার এই বাসা ভাড়াটা থেকে আরও কমে যাবে। তো সেইটা আমি পরবর্তীতে আসতেছি। এরপর আসেন হাত খরচ আপুরা। এখানে এই হাত খরচ মানে হাজব্যান্ডের হাত খরচ। এখন আপনার হাজব্যান্ড যেহেতু ইনকাম করে আপুরা, সে হতে পারে একটু দূরে থাকে, 10-20 টাকা ভাড়া লাগে, অথবা এমনও হতে পারে যে তার কিছু নাস্তা খাওয়ার প্রয়োজন হয়, বা তার মানিব্যাগে কিছু টাকা প্রয়োজন হয়, না হলে কিন্তু তার মাথা ঘুরপাক খাবে, সেদিন শেষে ক্লান্ত হবে, তার মন খারাপ থাকবে। যদি সম্ভব হয় আপনারা তাকে হাত খরচটা আরও বাড়াই দেবেন, যদি পারেন আপুরা, আপনার হাজব্যান্ড যদি বোঝে, সে যদি অনেক মানে বুঝে থাকে। আর যদি নাও হয় 1,000 টাকা অন্তত তার বাজেট হাত খরচ রাখতে হবে। এরপর মুদি বাজারটা আসি। আমরা প্রথমে এখানে একটু বাড়াই লিখছিলাম, পরে দেখি না আপনার জন্য হবে না আপু। এই মুদি বাজারটা হয়েছে 3,000 টাকা। এই 3,000 টাকার মধ্যে আপনার যদি 20 কেজি 25 কেজি চালও লাগে সেটা কিনতে হবে, আপনার 2 লিটার তেল কিনতে হবে, আপনার জন্য বাজেট এইভাবে, ঠিক আছে। আপনি একদম সীমিত, আপনি যেখানে সবাই 1 কেজি ডাল কেনে আপনি আধা কেজি কিনবেন, মানে এভাবে প্রত্যেকটা জিনিস পরিমাণ আপনি এমনভাবে লিস্ট করবেন। আপনি একটু খেয়াল করলে আপনারা যদি দেখেন যে অনেক ইউটিউবে ভিডিও আছে যে কীভাবে অল্প টাকায় মুদি বাজার করবেন, আপনি চাইলে আমার ভিডিও দেখতে পারেন যে 3,000 টাকায় আমি মুদি বাজার করছি আপুরা। তো আপনারা অল্প অল্প কিনবেন, ঠিক আছে, যেটা আপনার না হলেই নয়, এরকমভাবে সব কিছু আপনি কিনবেন। আপনার 5 কেজি পেঁয়াজ কেনার দরকার নেই, আপনি 2 কেজি বা 3 কেজি খান, আধা কেজি রসুন খান। তো এইভাবে আপনি কিন্তু সব কিছু কন্ট্রোলে নিয়ে আসবেন। তো এখানে 3,000 টাকা রাখছি। মাছ
এবং মাংস 2000 টাকা। খুব সুন্দর করে হবে আপু। মানে এই জন্য আমি খুব সুন্দর করে বলবো যে দেখুন আপু, আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা একদমই নিম্ন মধ্যবিত্ত গরিব, যে আমাদের দিন যেমন একটা কথা আছে না, নুন আনতে পান্তা ফুরাবে। তো সেই জন্য আমি বলবো 1000 টাকায় মাছ, 1000 টাকায় মাংস, আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ তাআলা খুশি হবেন, পাশাপাশি কিন্তু মনের একটা জোর আসবে। সারাক্ষণ যদি বলি নাই নাই, এতে হবে না, এতে চলবে না, এতে কিভাবে চলবে, আমি গরিব মানুষ, আমার কিভাবে হবে, এই যে যে মানে সারাক্ষণ হতাশা, এই হতাশাটা কিন্তু রাখা যাবে না, তাহলে আল্লাহ তাআলা অখুশি হবেন। আপনার যা আছে, আল্লাহ যেটা দিয়ে আপনাকে খুশি, এটাই কিন্তু আপনার জন্য বরকতময়। আলহামদুলিল্লাহ, এটাই অনেক কিছু। আমরা তো এভাবে খেয়ে পরে বাঁচতে পারতেছি আপু, তাই না? এখনও আমার বাজেটের মধ্যে মাংস আছে, মাছ আছে, অনেক মানুষ আছে এটাও পাচ্ছে না, তাই না? তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সব সময়। তো ডিম এবং দুধের জন্য 1000 টাকা রাখছি আপুরা। আর হচ্ছে সবজি ফল 1000 টাকা। আমি জানি আপুরা এটা খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়, কিন্তু আপু তারপরও আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এখনও পর্যন্ত আমরা বাজেটের মধ্যে এটা রাখতে পারতেছি। খেয়ে পরে একটু ডাল ভাত খেয়ে যদি আমরা বাঁচতে পারি আপুরা, অসুবিধা কি, একটু প্ল্যান করে। তো এই যে যে বাজেটটা আমি বললাম আপুরা, এর মধ্যে আরও কিছু কথা আছে। যদি সম্ভব হয় আপনার এই বাসা ভাড়াটা থেকে যদি আপনি 1000 টাকা কমাতে পারেন আপুরা, তাহলে কিন্তু আপনি ঢিলাঢালা চলতে পারবেন। আর যদি এমন হয় যে আপু আপনার এই বাজেটের মধ্যে একটা ছোটো বাচ্চা আছে, আপনার যে খাওয়া দাওয়া আছে সেটার মধ্যে সব কিছু হয়ে যাবে, আপনি যদি একটু বুঝে শুনে হিসাব করে চলেন। বাড়তি থাকবে স্কুল খরচ, হ্যাঁ। তবে আমার একটা কথা হচ্ছে, সেটা মাইন্ড করবেন না আপুরা, যদি কারো আয় থাকে 15,000 টাকা বা 20,000 টাকা, 10,000 টাকা, তাহলে অবশ্যই তার বাচ্চাকে সরকারি স্কুলে পড়াতে হবে। আর আমরা সরকারি স্কুলটাকে অনেক খারাপ মনে করি এখন, বর্তমান টেন্ডেন্সি এরকম, বা ভালো মনে করি না। কিন্তু দিন শেষে হিসাব করে কি জানেন আপুরা, আমি তো ঢাকায় নামি দামি স্কুলে বাচ্চাকে পড়াইছি, দিন শেষে কিন্তু আমার কাছে মনে হয় সরকারি স্কুলই বেস্ট। কারণ হচ্ছে এই নামি দামি স্কুলগুলো বিজনেসের জন্য চলে, এগুলো পড়াশোনার জন্য খুবই কম চলে আপুরা। তো সেজন্য আমি বলবো সরকারি স্কুলে যদি আপনি দেন, দিয়ে যদি একটু ভালো সাপোর্ট দিতে পারেন, তার প্রতি খেয়াল নিতে পারেন, ওটাই খুব সুন্দর করে পড়াশোনা হয় কিন্তু আপুরা। তো এই ছিল আপনার জন্য আমার পরামর্শ আপুরা। তো যারা 15,000 10,000 টাকায় বাজেট চান, নতুন করে দিলাম, যদিও ভিডিও আছে অনেকগুলো আপু, তারপরও এক আপু বারবার আমার কাছে ভিডিও চাইতেছিলেন, সেই জন্য দিলাম এই 15,000 টাকা। তো এরপরও যদি জরুরি প্রয়োজনে আপনার খরচটা না হয়, সেই টাকাটাও কিন্তু মাসে জমানোর পরে আপনি এখানে জমার খাতায় লিখতে পারেন। যেমন ধরেন এখানে 500 টাকা খরচ হয়েছে, আরও আপনি 500 টাকা আপনার আছে, এরকম প্রতি মাসে আপনি 500 টাকা জমাতে পারেন, বা কোনো মাসে 1000 টাকায় আপনি জমাতে পারেন। পরবর্তী মাসে ধরেন আপনার জমে নাই, আবার পরবর্তী মাসে জমে নাই, আবার কোনো মাসে 500 জমছে, এরকম করে এখানেও কিন্তু কিছু টাকা আপনার এই যে জরুরি থেকেও কিন্তু আপনি জমাতে পারেন। তো এবার একটা কমেন্টসের রিপ্লাই করি, সেটা হচ্ছে আজমি আফিফ, এই আইডি থেকে বহুবার আপু আমাকে কমেন্টস করছে, SMS করছে এবং রিকোয়েস্ট করছে। আপুর কাছে আমি সরি বলে নিচ্ছি আপু, আপনার এতদিন পরে আপনার কথার উত্তর দিতেছি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপু। আপু আপনি সুন্দর একটি বাজেট প্ল্যান চাইছেন, যে 15,000 টাকার মধ্যে 3,000 টাকা সঞ্চয় করবেন, 1,000 টাকা কারেন্ট বিল, ওয়াইফাই বিল, পাশাপাশি হচ্ছে আপনার এখানে 1,000 টাকা প্রাইভেট খরচ, এরকম একটা বাজেট আপনি এই যে দিয়েছেন, এরপরও আপনি আরও সঞ্চয় করতে চান, এই ব্যাপারে কিছু কথা বলবো। তো আমি আপুকে বলবো, আপু আলহামদুলিল্লাহ যে এই বর্তমান পরিস্থিতিতে আপনি 15,000 টাকার মধ্যে 3,000 টাকা সঞ্চয় করতে পারছেন, যেটা কিনা অনেক মানুষ, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষের স্বপ্ন, যে সে 15,000 টাকার মধ্যে সংসার চালাবে এবং কিছু টাকা সঞ্চয় করবে। সেই স্বপ্নটা আপনি কিন্তু পূরণ করতে পারতেছেন, 3,000 টাকা সঞ্চয় করতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। তো অনেকে আছে এই 15,000 টাকায় সংসার চালাতে হিমশিম খায়, সেখানে আপনি সঞ্চয় করতে পারতেছেন, এটা অনেক বড় কথা। আপনি অনেক বুদ্ধিমতী এবং হিসাবী, যে কারণে আপনি পারতেছেন। তো এখানে একটা ব্যাপার আছে আপুরা, আপনি কারেন্ট বিল বলছেন আর ওয়াইফাই বিল বলছেন, আপনি কিন্তু বলেন নাই কোথায় থাকেন, বাসা ভাড়া আছে কিনা। তো হয়তো বা আমাকে মেসেজ করছেন, ভুলে গেছি হয়তো বা আপু, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যদি আপনার বাসা ভাড়া না লাগে, গ্রামে থাকেন কিংবা বাসা ভাড়া না দেওয়া লাগে, তাহলেই কিন্তু সম্ভব 3,000 টাকা সঞ্চয় করা। আপনারা কেউ ভুল বুঝবেন না যে আপু 15,000 টাকা বাজেটে 3,000 টাকা সঞ্চয় করে, এটা কিন্তু আমার মনে হয় আপুর বাসা ভাড়া দেওয়া লাগে না। যদি বাসা ভাড়া দেওয়া লাগে, সে কিন্তু কখনোই 3,000 টাকা সঞ্চয় এই বর্তমান পরিস্থিতিতে সম্ভব না পুরা। তো আমি আগে বাজেট প্ল্যানটা দেখাইলাম যে 15,000 টাকায় খেয়ে পরে বেঁচে থেকে কীভাবে মোটামুটি সঞ্চয় করা যায়। তো তারাই শুধু পারবেন সঞ্চয় করতে বেশি মোটা অঙ্কের টাকা, যার বাসা ভাড়া দেওয়া লাগবে না। তো আপু বলছে যে আমি 3,000 টাকা সঞ্চয় করি, আরও কীভাবে সঞ্চয়টা বাড়াতে পারি। যদি আপনার বাসা ভাড়া না দেওয়া লাগে আপু, তাহলে আপনি ওখান থেকে যে 5,000 টাকা আমি বাজেটের মধ্যে দেখাইছি বাসা ভাড়া, তাহলে তো আপনার 3,000 টাকা সঞ্চয়, পাশাপাশি আপনার বাচ্চার খরচ এবং আরও কিছু বাড়তি টাকা থাকে।
তো সেজন্য আমি বলবো যে আপনি ইচ্ছা করলে আর একটু সুন্দর করে চালাতে পারেন আপু। তো আজকে যে বাজেট প্ল্যানটা দেখাইছি আপুরা, সব কিছুই আপনাদের জন্য একই রকম থাকবে 15,000 টাকার বাজেটে। বাট বাসা ভাড়া যদি লাগে তাহলে ওই টাকাটা খরচ হবে, আর বাসা ভাড়া না লাগলে ওই টাকাটাই আপনি অন্য অন্য কাজে মানে আপনি ব্যয় করতে পারবেন আপুরা। তো আপু এ ছিল আপনার জন্য মেসেজ, সেজন্য আপনার বাজেটটা সরাসরি আমি না দিয়ে এভাবে 15,000 টাকা অ্যাভারেজে একটি বাজেট দিলাম। কারণ অনেক দিন পর বাজেট দিছি, অনেক আপুরা অপেক্ষা করতেছে তাদের এই অ্যাভারেজ বাজেটটা মানে দেখার জন্য, জানার জন্য। তো আমি সব কিছু বুঝবো এমন নয় আপুরা, আমি জাস্ট একটু আমার জীবনের অভিজ্ঞতা থেকে বা আমি আমার আশেপাশে যে মানুষগুলো যেভাবে চলে সব কিছু বুঝে শুনে দেখে আমি কিন্তু উপলব্ধি করি, এবং সেই সাথে আপনার কষ্টগুলো বা আপনাদের কষ্টগুলো আমার যে কষ্ট সেই মিল করেই কিন্তু আমি আপনাদের সাথে একটা বাজেট দেওয়ার চেষ্টা করি আপুরা। এটা আমার লাইফের অনেক কিছু শিক্ষার ব্যাপার, যে আমি অনেক জীবনে ছোট ছোট বিষয়গুলোতে আমি হোঁচট খাইছি বা সুবিধা অসুবিধা ভোগ করছি, সেইখান থেকেই কিন্তু আপু আমি কিন্তু আমার জীবনের এই কথাগুলো বলতে পারি। তো আশা করি বুঝতে পারছেন আপুরা। আপুরা কথার তালে তালে কিন্তু অনেক কিছু করে ফেলছে, আপনারা দেখছেন, সেই কাজের কোনো প্রসঙ্গই আমি কথা বলতে পারিনি। দেখুন এখানে রান্নাবান্না স্টার্ট করে দিছি, আর এখন একটা প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে আপুরা, সেটা হচ্ছে আমি 2টা রসুন আর 2টা মরিচ দিয়ে তারপর ভর্তা করে এটা আমি ভাত খাওয়ার সময় খেয়ে নেই। এটা আমার ফ্যামিলিতে একটা রুটিন হয়ে গেছে, আমি আমার হাজব্যান্ড এটা খাবোই, বা আমার পাশাপাশি আমার মেয়েও কিন্তু খাওয়া শিখছে। তো আজকে কিন্তু একদম সাধারণ রান্নাবান্না। আমি কিন্তু সবসময় আপুদেরকে বলি, আপুরা দেখবেন যে সবসময় অনেকেই মানে সবাই না, অনেকে কিন্তু প্রশ্ন করে অনেক সময় আমাকে বাজেট প্ল্যানের মধ্যে, যে আপু আপনার এটা নাই ওইটা নাই, তো আপনি মাছ কয়বেলা খান, এক পিস মাছে হয় কি না। আপুরা দেখেন আজকে কিন্তু রসুন ভর্তা করতেছি, আজকে কচুরলতা রান্না করব ঝাটকা মাছ দিয়ে, এখান থেকে আমি 2-3টা ঝাটকা মাছ ফ্রাই করব, আর বাকি হচ্ছে 1টা বা 2টা দিয়ে আমি হচ্ছে কচুরলতা রান্না করব। তো পাশাপাশি ডিম থাকবে বাচ্চাদের জন্য, ডিম তো কম্পালসারি আসলে সব সময় বাচ্চাদের জন্য ঘরে থাকে। আর দেখেন এই যে ছোটো ছোটো আলুটা এভাবে আমি ভাজতেছি, একদম পানি ইউজ করা যাবে না, মোটা মোটা করে রসুন পেঁয়াজ দিয়ে তারপরে মশলা দিয়ে ঢেকে ঢেকে অল্প তাপে রান্না করতে হবে। তো আপনারা বলুন, এখানে আলু ভাজি থাকবে, ডিম থাকবে, মাছ থাকবে, তারপর হচ্ছে ভর্তা থাকবে, একটা ফ্যামিলিতে এসে আর বেশি কিছু কী লাগে আপুরা। আলহামদুলিল্লাহ আপুরা, আপনারা দোয়া করবেন আমরা যেন এইভাবেই খেয়ে পরে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আর বেশি খাওয়ার মধ্যে কিন্তু আসলে সুস্থতা নাই, অল্প খেয়ে ভিটামিনযুক্ত খাবার খেয়ে কিন্তু আল্লাহর রহমত, বরকত এবং সুস্থতা থাকে। আলহামদুলিল্লাহ আমাদের এতে কোনো অসুবিধা হইতেছে না আপু, আমি অনেক হ্যাপি, অনেক খুশি, বাচ্চাদেরকে নিয়ে এখনও আমি সুন্দরভাবে বাঁচতে পারতেছি। তো আপুরা দেখেন এই যে আমি কিন্তু একটু খুদের চাল রান্না করছি, আমার খেতে মন চাইছে, এটা সকালবেলার ভিডিও ছিল, অনেক সকালবেলা। তো আমার মন চাইছে যে আমি খুদের ভাত খাবো আর পাশাপাশি দুপুরে রান্নাটাও করে ফেলবো, এই যে এই জন্য কিন্তু তাড়াহুড়া করে আমি খুদের ভাত রান্না করে তারপর হচ্ছে ভর্তা দিয়ে খেয়ে নিলাম, আর এই বাকি রান্নাগুলো করলাম। আর আপুরা সবসময় বলি, আপনারা অনেকেই প্রশ্ন করেন আপুরা আপনার এতে কিভাবে হয়, এতে কিভাবে চলে। আমরা বেশিরভাগ সময় কিন্তু রাতে এবং সকালে ভাত খাই না আপুরা। সকালে আমার মনে হয় যে আমরা বছরে 5 দিন ভাত খাই কিনা সন্দেহ আছে আপু। প্রতি সকালে হয় রুটি, না হয় কোনো দিন হঠাৎ করে পরোটা করি, আর কোনো দিন খিচুড়ি করি, বাচ্চাদের জন্য নুডলস করি, অনেক সময় আছে আমি আমার হাজব্যান্ড ঘরে খাই না। তো এই কারণেই কিন্তু অনেক সময় আছে চা বিস্কিটও হয়ে যায়। তো এই কারণেই কিন্তু আমাদের সকালের খাবারটা খুবই সামান্য থাকে, আর রাতেও কিন্তু সেম। আমরা যখন সন্ধ্যাবেলা নাস্তা খাই আপুরা, ওখানে অনেক সালাদ থাকে, যেমন ধরেন পেঁপে বা শসা অথবা টমেটো, এই সব দিয়ে সালাদ করি, আর ওই সময় একটা নাস্তা তৈরি করি এমন করে যেটা তেল ইউজ কম থাকবে, সুন্দর একটা স্বাস্থ্যকর নাস্তা থাকবে, পেট ভরে যেন বাচ্চারা খেতে পারে। কারণ সন্ধ্যাবেলা নামাজ পড়ে তারপর পড়তে বসে রাত প্রায় 12টা পর্যন্ত পড়াশোনা করে, তাহলে ওরা হচ্ছে, আমি সন্ধ্যাবেলা যখন এমন হয় মোমো তৈরি করি, মোমোটা কিন্তু তেল ছাড়া স্টিম করতে হয়, যে বা শুধু ভাপে করি যেটা আমরা। তারপর হচ্ছে ধরেন আমি রুটি করি, ওখানে সবজি থাকে বা ডিম থাকে, বা একদিন হালিম করলাম, মানে নানানভাবে এমন কিছু খাবার তৈরি করি যেটা খুবই সামান্য মশলা তেল একদমই যেন না লাগে, সালাদটা বেশি থাকবে। এভাবে যখন আমরা খাই, মাঝে সাঝে মুড়ি খাই, সব কিছু মিলে কিন্তু ওই রাতের বেলাটা খাওয়ার চাহিদাটা একদমই কমে যায়। আর রাতের বেলা এমনিতেও সুস্থ থাকার জন্য কম খাওয়া ভালো আপুরা। তো যাই হোক, এই ছিল আমার লাইফস্টাইল বা আমি কিভাবে চলি। এর মধ্যে হয়তো বা অনেক কিছু ভুলভ্রান্তি হয়, জীবনটা আসলে একঘেয়েমি কখনোই চলে না আপুরা। একটা জিনিস মাথায় রাখবেন আপুরা, জীবনটা আপনার, সংসারটা আপনার, আপনি যত সুন্দর করে চালাতে পারবেন, আপনি যতটা হ্যাপি থাকবেন সবাইকে নিয়ে, এটাই আসল জীবন।
তো অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা অনেক লম্বা হয়েছে আপুরা, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি না এত দূর পর্যন্ত কেউ আমার ভিডিওতে এখনও আসেন কিনা, তবে আমার বিশ্বাস কিছু ভালোবাসার মানুষ এখনও আমার ভিডিও দেখতেছেন, ভিডিওতে আসেন। আপনাদের জন্য অপুরন্ত ভালোবাসা আর দোয়া রইল আপুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।